রাজনৈতিক নেতারা ফায়দা লোটার জন্য এই কাজগুলো করে। এমনিতে আপনি হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ নাই, সবাই সবার সহযোগিতা করে, সবাই মানে গ্রামের মধ্যে এমনই আমাদের সম্পর্ক। দেখবেন যে আমরা মুসলিম যারা আছে তাদেরকে কেউ খালা বলছি, কারো নানি বলছি, কারো দাদি বলছি, ওর আত্মীয়তার সম্পর্কে, নট নাম ধরে। বিদেশে যেমন নাম ধরে বলে মিস্টার অমুক, আমাদের কিন্তু তা না। আবার মুসলিম যারা আছে তারাও বলছে বৌদি, দাদা, দিদি, তারপরে হচ্ছে দাদা, দাদু, এই সমস্ত কথাগুলো কিন্তু একেবারে আত্মীয়তার সম্পর্কে না আমরা বন্ধনে আবদ্ধ। এটা মানে অন্তত আমরা যে সম্বোধন করি সেইখানে। তো সেইখানে মাঝে মাঝে যে দ্বন্দ্ব সংঘাতগুলো, দুষ্ট লোকগুলা, তো দুষ্ট লোক তো পৃথিবীর সব জায়গায় আছে, সমস্ত পৃথিবীর সব জায়গা। তো সেই দুষ্ট লোকের জন্যে আমি এখান থেকে ছেড়ে আর এক জায়গায় যাবো, তো ওইখানে মুসলিম থাকবে না, মুসলিমদেরকে আমরা তাড়িয়ে দিতে পারবো নাকি? আর এক জায়গায় তাড়িয়ে দিলেও একসময় তো সারা ভারতবর্ষে সবই হিন্দু ছিল, আবার মুসলিমরা আসছে না এখানে, খ্রিস্টান ঢুকছে না। তো এইগুলো তো পৃথিবীতে কোনো সময়ই এককভাবে কোনো জায়গা থাকে না। এইগুলো মানুষের মন একরকম থাকে না, মানুষের চিন্তা একরকম থাকে না। ভারতের শুভেন্দু বিজয়কে আপনি কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জির পরাজয় এবং তার পর আমরা দেখলাম যে সেখানে গরুর মাংস নিষিদ্ধ করা হলো, মুসলিম নির্যাতনও চলছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বাংলাদেশ থেকে একটা বিশাল জনগোষ্ঠী ভারতের, বিশেষ করে পশ্চিমবাংলায় অবস্থান করে, ওখানে বসবাস করে। এমনকি শুভেন্দু অধিকারী নিজের বাড়িও ছিল বরিশালে। তো বাংলাদেশের প্রতি মানে এই যে বাংলাদেশ থেকে তারা ওখানে গিয়েছে, তাদের বক্তব্য মতে তারা নির্যাতিত হয়ে গিয়েছে, এখানে সঠিকভাবে ধর্ম পালন করতে পারেন না, এই বিধায় ওখানে গিয়েছেন। তো সেই কারণেই তারা যখন বিজেপিতে গিয়েছে, তারা মনে করছে স্বাধীন ভারতে আমরা স্বাধীনভাবে ধর্ম চর্চা করব, ধর্ম পালন করব। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন, তখন অনেক ক্ষেত্রেই তাদের ভাষ্য মতে তারা মুসলিম তোষণ নীতি করেছে, মুসলিমদের প্রতি তারা বেশি সহানুভূতি দেখিয়েছে। সেক্ষেত্রে যারা হিন্দুত্ববাদী, যারা কিংবা যারা হিন্দু ধর্ম চর্চা করতে পারে না এই বাংলাদেশে, ওখানে গিয়েছে, তারা নিজেরা মনক্ষুণ্ণ ছিল। এবং গত 5 তারিখের আগে থেকেই তারা বাংলাদেশের নির্যাতন নিপীড়নের বিষয়গুলো এত বেশি প্রচার করেছে, যেটা ওইখানকার ভোটারদের মনে সেই 47 সালের দাঙ্গা, 64 সালের দাঙ্গা, 71 সালের দাঙ্গা যেটা ভুলে গেছিল, সেইটা আবার নতুন করে জাগরিত করে ফেলছে। যে কারণে ব্যাপকভাবে তারা বিজেপিকে ভোট দিয়েছে এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা ব্যাপকভাবে জয়লাভ করেছে। ভারতের পুশ ইন নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, পুশিন দেখেন, পুশিনের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো লক্ষ লক্ষ না, কোটি কোটি লোক ভারতে গিয়েছে। যেমন শুভেন্দু অধিকারী, তার বাড়ি, তার মায়ের বাড়ি ছিল বরিশাল। আপনার বুদ্ধদেব বসু, তার বাড়ি ছিল বাংলাদেশে। আপনার জ্যোতি বসু ছিল, তার বাড়ি বাংলাদেশে। আমাদের এখানে প্রণব মুখার্জি, তার শ্বশুরবাড়ি হচ্ছে নড়াইল। এরকম মানে বাংলাদেশ, আপনার যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি বাংলাদেশে, আপনার এখানে মিঠুন চক্রবর্তীর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। প্রচুর ভারতের সেনাপ্রধান থেকে আরম্ভ করে অনেকেই ভারতে একটা বিশাল ভূমিকা রেখেছে, যারা বাংলাদেশ থেকে মাইগ্রেট হওয়া। এই যে পাশেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব। তো বিষয় হলো যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে গিয়েছে, বিশেষ করে হিন্দুরা, তার সংখ্যা প্রায় 4 কোটির উপরে। মাঝের থেকে মুসলিম কিন্তু যারা সচ্ছল লোক তারা যায় নাই কর্মসূত্রে, না কর্মসূত্রে। সাধারণত বাংলাদেশটা একটা ছোট দেশ এবং এখানে লোক সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেখানে অনেকেরই কর্মসংস্থান নাই। বাংলাদেশ থেকে প্রায় 1.5 কোটি লোক পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে। যারা বিদেশে যাইতে পারে না, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে যেতে হয়, মানে 1 লাখ 2 লাখ হয় না, 5-7 লাখ টাকা দিয়ে যেতে হয়। যাদের সেই সম্বলও নাই, তারা পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাপক কর্মসংস্থান আছে। তারা দালালের হাত ধরে 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে তারা ভারতে গিয়েছে, সেখানে তারা কর্ম করেই খাচ্ছিল। তো এখন হচ্ছে ওখানকার এজেন্ডা, তারা তো ভারত বাংলাদেশের ধোয়া তুলে রাজনৈতিক নেতাদের যেটা সুবিধা হয়, যেটা প্রচার করলে ভোট বাড়ে, সেগুলো প্রচার করেছে, এনআরসি করেছে, মানে নানান কিছু করেছে। এখন বিষয়টা হচ্ছে তাদের যে বিষয়টা মানে আমি ভুল ধরি, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে যেতেই পারে। এখানে গ্লোবালাইজেশনের যুগ, সারা পৃথিবীতে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। এইখানে আমার মতে হচ্ছে এটা হওয়া উচিত, মানে উদার হওয়া উচিত। তাদের দেশে যদি কাজ করার লোক দরকার হয়, পৃথিবীর বহু দেশ আছে যেখানে কাজের লোক নাই, বিধায় সেই সভ্যতাই ধ্বংস হয়ে যায়। তো সেখানে তারা নিবে, কর্মী নিবে। তো যদি তারা সেটা না নেয়, যদি মনে করে তাদেরকে পুশব্যাক করবে, তাহলে তাদের উচিত হলো যে তাদের নাম, ঠিকানা, মানে জন্মস্থান, তাদের কবে ভারতে আসছে এবং কিভাবে আসছে টোটাল তুলে ধরে বাংলাদেশ সরকারের কাছে একটা রিপোর্ট দেবে যে আপনার দেশের এই নাগরিকরা আমার দেশে আসছে এবং তারা এত তারিখে আসছে, অবৈধভাবে আসছে এবং অবৈধভাবে ভারতে আসছে, আপনাদের এদের ফেরত নিতে হবে।
এইটা বিষয়। প্রথম হচ্ছে তারা যে গেছে তার দায়িত্ব তো তাদেরও, তাদের যে বর্ডার বিএসএফ আছে তারা কি করছে, যখন গেছে তারা আটকায় নেই কেন? তার মানে সুবিধা তখনকার রাজনৈতিক নেতারা ওখানে যারা তাদের আইডি কার্ড করে দিয়েছে, তাদের থাকতে দিয়েছে, পুলিশ তাদের ধরে নাই, বর্ডার দিয়ে যখন গিয়েছে তাদেরকে আটকায় নেই, সেহেতু বাংলাদেশ বর্ডারে যারা বিডিআর তারাও যেমন সুযোগ করে দিয়েছে, তাদের দেশে সিকিউরিটি গার্ডরাও সুযোগ করে দিয়েছে। আমার দেশের যারা গরিব মানুষ তারা ওখানে কাজ করতে গেছে, তারা চুরি চামারি করে না, কাজ করে খায়। তো সেখানে গেছে, তো সেখানে সেই তাদের যদি মনে করে না তাদের দেশে রাখবে না, সেটা তাদের অধিকার, তারা ফেরত দিতে পারে। সেই ফেরত দেওয়ারও একটা সিস্টেম আছে। তারা এই সিস্টেম লঙ্ঘন করে আমরা দেখলাম নো ম্যান্স ল্যান্ডে এই যে লোকজনের তার খাওয়া নাই, পড়া নাই, বাচ্চারা দিন নাই রাত নাই সেই নো ম্যান্স ল্যান্ডে পড়ে আছে। এটা তো খুবই বেদনাদায়ক। সেটা করবে কেন? তাদেরকে ওইখানে পুশব্যাক করার আগে বাংলাদেশ সরকারকে জানাবেন এই যে আপনার লোক আপনি নিয়ে যান। আগে প্রথমে বাংলাদেশ সরকারকে আগে জানাবেন, লিস্ট দেবে, তারা তার বাড়ি থেকে যাচাই করবে। আজকাল তো আইডি কার্ড দেখে যখন তখন যাচাই করা যায়, যে না হলে পুলিশ ওই গ্রামে গিয়ে যাচাই করবে যে এই গ্রামের লোক ছিল কিনা, এখান থেকে গেছে কিনা, গেলেই তো পায়। তো পাইলে পরে মানে যেটা সৌহার্দ্যপূর্ণভাবে প্রতিবেশী দেশ, এখানে দ্বন্দ্ব সংঘাত না করে এটা ইজিলি যেটা সমাধান করা যায় সেটা তো উত্তেজনা করার দরকার নেই। বাংলাদেশের হিন্দু প্রবেশ করার হুমকি দিয়েছেন এক মহিলা আইনজীবী, আপনার মন্তব্য কি? বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভদ্রমহিলা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি হচ্ছে আবেগের বশে এটা করেছে, এবং এই রকম কথা অনেকেই বলে, শুধু ওনারা বলে না, বিভিন্ন জন বলে যে হিন্দু সমস্যার একমাত্র সমাধান হিন্দুদেরকে, বিদেশে যারা থাকে আমেরিকা থাকে তারা বলে যে সব এক এলাকায় যায় বাড়ি ঘর করেন, কিন্তু বাস্তবতা তো তা সম্ভব না। আমি আমার বাড়ি আলাদা করে হিন্দুর প্রদেশ আমার নিজের বাড়িঘর বিক্রি করে আমি আরেক জায়গায় যাবো কেন? আমার তো জমির উপর একটা মায়া আছে না, আমার পূর্বপুরুষরা ওইখানে বসবাস করছে যে বাড়িতে, সেখানে তো আমি থাকি। যারা একবারে বিদেশ চলে যায় সেটা হলো আলাদা বিষয়। এই দেশের মধ্যেই আমি এখান থেকে রংপুর যাব কেন? আমার বিষয়টা হচ্ছে, আর এইখানে তো আমার প্রতিবেশীর সঙ্গে আমরা প্রতিদিন তো গুতাগুতি করি না, মারামারি করি না। এখানে আমাদের যে নির্যাতনের শিকার যে হচ্ছে না তা তো নয়, নির্যাতনের শিকার হচ্ছে। কারণটা কি? রাজনৈতিক নেতারা ফায়দা লোটার জন্য এই কাজগুলো করে। এমনিতে আপনি হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ নাই, সবাই সবার সহযোগিতা করে, সবাই মানে গ্রামের মধ্যে এমনই আমাদের সম্পর্ক। দেখবেন যে আমরা মুসলিম যারা আছে তাদেরকে কেউ খালা বলছি, কারো নানি বলছি, কারো দাদি বলছি, ওরা আত্মীয়তার সম্পর্কে, নট নাম ধরে। বিদেশে যেমন নাম ধরে বলে মিস্টার অমুক, আমাদের কিন্তু তা না। আবার মুসলিম যারা আছে তারাও বলছে বৌদি, দাদা, দিদি, তারপরে হচ্ছে দাদা, দাদু, এই সমস্ত কথাগুলো কিন্তু একেবারে আত্মীয়তার সম্পর্কে না আমরা বন্ধনে আবদ্ধ। এটা মানে অন্তত আমরা যে সম্বোধন করি সেইখানে। তো সেইখানে মাঝে মাঝে যে দ্বন্দ্ব সংঘাতগুলো, দুষ্ট লোকগুলা, তো দুষ্ট লোক তো পৃথিবীর সব জায়গায় আছে, সমস্ত পৃথিবীর সব জায়গায়। তো সেই দুষ্ট লোকের জন্যে আমি এখান থেকে ছেড়ে আর এক জায়গায় যাবো, তো ওইখানে মুসলিম থাকবে না, মুসলিমদেরকে আমরা তাড়িয়ে দিতে পারবো নাকি? আর এক জায়গায় তাড়িয়ে দিলেও একসময় তো সারা ভারতবর্ষে সবই হিন্দু ছিল, আবার মুসলিমরা আসছে না, এখানে খ্রিস্টান ঢুকছে না। তো এইগুলো তো পৃথিবীতে কোনো সময়ই এককভাবে কোনো জায়গা থাকে না। এইগুলো মানুষের মন একরকম থাকে না, মানুষের চিন্তা একরকম থাকে না, মানুষ ধর্মান্তরিত হয়, মানুষ চেঞ্জ হয়, আবার ফেরত আসে। মানে এই বাংলাদেশ আজকে যে ভূখণ্ড, এখন থেকে 50 বছর আগে এই রকম ছিল না, তখন ছিল হচ্ছে একেবারে অখণ্ড ভারত, একটা বিশাল ভারত। আবার তার আগে তো বঙ্গ আলাদা ছিল, বাংলার মধ্যে বিভিন্ন জমিদাররা আলাদা ছিল, আপনার 12 ভূঁইয়ারা তাদের আলাদা আলাদা ছিল, আবার কখনো এক হয়, কোনো সময় ভাঙে, কোনো সময় গড়ে। এই পৃথিবীটার নিয়মটাই এই। এক সময় ভারতবর্ষ ছিল সেই ইরাক, ইরান, আফগানিস্তান থেকে আরম্ভ করে আরও ওই পাশে জেরুজালেম থেকে একেবারে সেই রাশিয়া পর্যন্ত, সেইটা খণ্ড হইতে 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 এখন এইটুকু আসছে। পাকিস্তান কয়েকদিন আগেও ভারতের মধ্যে ছিল, আফগানিস্তান কিছুদিন আগেও ভারতের মধ্যে ছিল, আবার ভাগ হয়ে গেছে, আবার এই ভাগ হইতে হইতে ছোটো খণ্ড হবে। আবার এই মুসলিম শাসন আসার আগেও কিন্তু আবার সব খণ্ড ছিল, মুসলিমরা এসে আবার এক করছে। ভারতবর্ষ তো অখণ্ড করেছে মূলত মুসলিমরা, মানে এরা। তার আগ পর্যন্ত তো বাংলা আলাদা, উড়িষ্যা আলাদা, বিভিন্ন দেশের বিভিন্ন রাজারা শাসন করতো। মুসলিমরা এসে টোটাল ভারতটাকে এক করেছে, মুসলিম এবং ইংরেজরা। আবার এখন ভাগ হয়ে গেছে, আবার এক সময় এক হবে কিংবা হবে। তো যে কারণে মূল বিষয়টা হচ্ছে যে পৃথিবীর মানচিত্র, যেমন দেশের মানচিত্র এক থাকে না, মানুষের চিন্তাভাবনা এক থাকে না, মানুষের ধর্ম আরাধনা একরকম থাকে না। আরবের লোক সব মূর্তি পূজা করতো, এখন সব মূর্তি পূজা বিরোধী হয়ে গেছে। আবার পৃথিবীতে বহু দেশের মানুষ আবার মানে বিভিন্ন ধর্ম সংস্থার মাধ্যমে দেখি যে আবার সনাতনে ফিরে আসতেছে বিভিন্ন দেশে। তো সেই জন্য পৃথিবীর মানুষের মন মানসিকতা একরকম থাকে না, পৃথিবীর মানচিত্র এক থাকে না, এমনকি সমুদ্রও একরকম থাকে না, নদী একরকম থাকে না, ভাঙা গড়ার মধ্য দিয়ে এই পৃথিবী। অতএব এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাব এই মানসিকতা কিছু মানুষ বলে, কিন্তু এটা উদ্ভট চিন্তা আমি মনে করি।
দিলীপ ঘোষ মুসলমানদের নামাজ পড়তে পাকিস্তান এবং বাংলাদেশে যেতে বলেছেন, আপনার মন্তব্য কি? যাক, এরকম মন্তব্য আমি শুনি নাই। ভদ্রলোক কতটা উগ্র বক্তব্য কখনো রাখছে বলে আমার মনে হয়, যদি রেখেও থাকে তাহলে হয়তো যারা রাস্তায় নামাজ পড়ে না, এইটা নিয়ে অনেক সময় কথা হয় না, মসজিদ টসজিদ না। ভদ্রলোকের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, কিন্তু এই ধরনের উগ্র কথাবার্তা আমি বলতে শুনি নাই। তো যদি বলেও থাকে তাহলে যে রাস্তা বন্ধ করে যারা নামাজ পড়ে ওইটাকে ওনারা মানে ই করেন যে রাস্তা বন্ধ করা যাবে না, মানে বিশেষ করে জুম্মার নামাজের দিনে অনেক সময় মসজিদের সংকুলান হয় না। তো সেক্ষেত্রে তারা এই করতে পারে যে আপনারা মসজিদটাকে আরও বড় করেন, আরও যাতে যারা প্রার্থনা করে ধর্ম পালন করে তাদের সুযোগগুলো বাড়ান, যাতে ওইখানে সেই সরকার যদি রাস্তা যাতে না করা লাগে, কারণ এটা মানে অনেকেরই জন্যই ক্ষতির কারণ হয় আর কি। এটা দেশে বিদেশে সব জায়গায়, অনেক দেশে মাইকের, যেমন কালকে শুনলাম যে সৌদি আরবেও মাইকে আজান দেওয়াটাকে এখন নিষিদ্ধ করতেছে। এটা সেই সরকার যে সরকার থাকে ওই সময় জনগণের কল্যাণটাকে বেশি গুরুত্ব দিয়ে যেটা ভালো সেটা করে।